রমনা পার্কের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে সাফায়াত, রুয়াত, রজনী। রুয়াত বোনের হাত ধরে চারিপাশ দেখছে। আশেপাশে প্রচুর মানুষের আনাগোনা। আকাশটা আগের তুলনায় আরো গুটগুটে আঁধারে ঢুকে গেছে। চারিদিকে ঝড়ো হাওয়া বইছে। রজনী মুগ্ধ হয়ে চারিপাশ দেখে চলছে। রুয়াতের এবার বিরক্ত লাগলো। সে কখন থেকে দাঁড়িয়ে আছে তারা এখানে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমরা। সাফায়াতের ফোনের দিকে দৃষ্টি রেখেই বলে, আর দাঁড়িয়ে থাকতে হবে না, হাঁটা ধরুন। কোথায় হাঁটা ধরব? সামনে। রুয়াত বোনকে নিয়ে হাঁটা ধরল। হেঁটে ব্রিজটার উপর এসে দাঁড়ালো। সাফায়াতও দাঁড়িয়ে গেল। ইশারায় বুঝালো, এখানে দাঁড়ালেন কেন? রুয়াত হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে বলে, কয়েকটা ছবি তুলব। এই আপা দাঁড়িয়ে ফোস নে। রজনী হকচকিয়ে গেল। এত মানুষের সামনে সে ছবি তুলবে? না না, আমি ছবি তুলব না, তুই দাঁড়া, আমি তুলে দিচ্ছি। রুয়াত ফোনটা সাফায়াতের হাতে ধরিয়ে দিয়ে বলে, আমাদের ছবি তুলে দিন তো। রুয়াত বোনের পাশে দাঁড়িয়ে ফোস নিল। রজনী ঠায় দাঁড়িয়ে রইল। রুয়াত খোঁচা দিল, ফোস নে আপু। রজনী রুয়াতের হাত ধরে ফোস দিল। সাফায়াত ফিক তুলে দিল। ফিক তোলার সময় রুয়াতের দিকে পূর্ণ দৃষ্টি দিল। মেজেন্ডা কালারের কুর্তিতে বেশ ভালোই লাগছে। ছবি তোলার পরপরই আকাশের বুক ছিঁড়ে ঝুম বৃষ্টির আগমন হলো ধরণীতে। সাফায়াত রুয়াতের দিকে তাকিয়ে বলে, ওই ছাউনির নিচে চলুন। রুয়াত দৌড়ে ছাউনির নিচে গেল। সাফায়াত, রজনীও আসলো। রুয়াত মাথা ডেকে বৃষ্টির পানি জেরে ফেলতে ফেলতে বলে, ঘোরার জন্য আর দিন পেলেন না, বৃষ্টির দিনই আসতে হলো। সাফায়াত আকাশের দিকে তাকিয়ে বলে, আমাকে কি সব জানতা মনে হয় আপনার? সকালের রোদ দেখে কেউ ভেবেছিল বিকেলে বৃষ্টি হবে? সাফায়াত পকেট থেকে ফোন বের করে সাদমানকে ফোন করে। বিরক্তের সহিত বলে, কই তুই? তোর জন্য অপেক্ষা করতে করতে শহীদ হয়ে যাচ্ছি। সাদমান গাড়ি থেকে দুটো ছাতা নিয়ে একটা ফুটিয়ে রমনার ভেতর ঢুকতে ঢুকতে বলে, এই তো আমি এসে গেছি ব্রো। তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? ছাউনির নিচে। ওকে, আই এম কামিং। রুয়াত সাফায়াতের কথোপকথনগুলো শুনল। কে আসছে? সাফায়াত ফোন পকেটে ভরতে ভরতে বলে, আমার ছোট ভাই। নাম কি? সাদমান হোসেন। ও, সে কত দূর? এই তো এসে পড়েছে। সাফায়াত সামনের দিকে দৃষ্টি দিয়ে পড়ল। রুয়াত তাকালো। ব্লু কালারের শার্ট পরিহিত, মাথায় ছাতা নিয়ে এদিকে এগিয়ে আসছে। দবদবে ফর্সা শরীরের রং। সাফায়াতের থেকেও উজ্জ্বল রং তার। সাদমান সাফায়াতদের সামনে এসে মুখে হাসি ঝুলিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? রুয়াত মুচকি হেসে বলো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি? আমি তো ফার্স্ট ক্লাস আছি। তো ভাই চলো রেস্টুরেন্টে যাওয়া যাক। ছাতাটা দে। সাদমান হাতে থাকা ছাতাটা সাফায়াতের হাতে দেয়। সাফায়াত ছাতাটা ফুটিয়ে রুয়াতের দিকে তাকিয়ে বলে, আসুন। রুয়াত বোনের দিকে একবার তাকায়। আপু, আপনি হবে এক ছাতার তলে। ভিজে যাব তো। সাফায়াত তপ্ত শ্বাস ফেলল। এই মেয়ে যে ভীষণ বন পাগল তা এতক্ষণে বুঝে গেছে। একটুর জন্য হাতছাড়া করেনি রজনীর। আপনি আসুন, রজনীকে সাদমান নিয়ে আসবে। রুয়াত বোনের হাত ছেড়ে দিয়ে বলে, আপু তুমি এই ভাইয়াটার সাথে আসো। রজনী তাকালো সাদমানের দিকে। সাদমান এতক্ষণ খেয়ালই করেনি রজনীকে। সাদমান সাফায়াতের দিকে চেপে গিয়ে বলে, ব্রো, এটা তোমার শালিকা? হ্যাঁ, বড় শালিকা। মানে আমার বড় সে? তাহলে হ্যাঁ। সাদমান হতাশ হলো। এত সুন্দর একটা মেয়ে তার সিনিয়র দেখে। সাফায়াত রুয়াতকে নিয়ে চলে গেল। সাদমান রজনীর সামনে দাঁড়িয়ে পড়ল, আসুন মিস সিনিয়র। রজনী ছাতার নিচে দাঁড়ালো, সাদমানের থেকে অনেকটাই দূরত্ব রেখে। সাদমান রজনীর দিকে তাকালো। খুবই সুশ্রী রূপ মেয়েটার, সাদামাটা মুখের গঠন। মনের মতোই তো সব হচ্ছিল। বৃষ্টিও পড়ল প্রথম সাক্ষাতে। কিন্তু এ তো সিনিয়র। বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে রেস্টুরেন্টে এসে পৌঁছে গেল। সাফায়াত রুয়াতকে নিয়ে এক টেবিলে বসেছে। সেখানে চেয়ার দুটোয়। সাফায়াত সাদমানকে টেক্সট করে বলল রজনীকে নিয়ে আলাদা বসতে।
সাদমান রেস্টুরেন্টের ভেতরে এসে একটা ফাঁকা চেয়ারে বসে রজনীকে বলল, মিস সিনিয়র এখানে বসুন। ব্রো আর ভাবির ওদিকে না যাওয়াটাই বেটার, তাদের স্পেস দরকার। রজনীও বুঝলো বিষয়টা, সেজন্য সাদমানের সামনে চেয়ার টেনে বসলো। সাদমান মেনু কার্ড দেখে বলে, কি খাবেন সিনিয়র? রজনীর বিরক্ত লাগছে এই ডাকটা। সাদমানের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলে, আমি যেহেতু আপনার সিনিয়র, তাই সিনিয়র না ডেকে আপু বলে ডাকুন, শুনতে ভালো দেখাবে। সাদমান ত্বরিত গতিতে রজনীর পানে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, আপু ডাকা? আমি? ইম্পসিবল মিস সিনিয়র, আপনাকে আপু ডাকটা হজম হবে না আমার। মিস সিনিয়রই বেস্ট। রজনী কথা বাড়ালো না। সে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরতে। কি খাবে বললেন না তো? যা ইচ্ছে হয় অর্ডার দিন। সাদমান ওয়েটারকে ডেকে বার্গার আর কোক অর্ডার দিল। রুয়াদ বোনকে সাদমানের সাথে বসতে দেখে নিশ্চিত হয়। সাফায়েত চিকেন তান্দুরি আর বার্গার অর্ডার দিছে। ওয়েটার এসে খাবার দিয়ে গেলে সাফায়েত রুয়াদকে বলে, খাওয়া শুরু করুন। রুয়াদ চিকেন তান্দুরি খাওয়া শুরু করলো। আমাদের বিয়েটা কিন্তু হচ্ছে রুয়াদ। জানি। এখনো কোনো অমত আছে আপনার? না। মন থেকে করছেন বিয়ে? না, মস্তিষ্ক থেকে বিয়েটা করছি। মানেটা সিম্পল। মন থেকে বিয়ে করলে মুখে আমার লাজুক হাসি থাকতো, কিন্তু আমার মুখে কোনো লাজুক হাসি দেখেছেন? হ্যাঁ দেখেছিলাম সেদিন। কোন দিন? যেদিন রিক্সা থেকে পড়ে যেতে নিয়েছিলেন। রুয়েতের মুখ চুপসে গেল। এ লোক এখনো মনে রেখেছে ওটা, আবার শরমও দিচ্ছে। সাফায়েত বাঁকা হাসল। রুয়াদকে চুপ হতে দেখে মনে মনে বলল, আপনি ঠেস দিয়ে কথা বলতে জানলে আমিও কম জানি না মিস রুয়াদ। বিয়েটা যেহেতু হচ্ছে, তাই নিজেকে অত ভদ্র আপনার সামনে রেখে লাভ নেই, ক্রমশ বেরিয়ে আসবে। এদিকে সাদমান খাচ্ছে আর রজনীকে আর চোখে দেখছে। রজনী বুঝতে পারছে, কিন্তু কিছু বলছে না। সাদমান বার্গারে কামড় দিয়ে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিয়ে বলে, মিস সিনিয়র আপনি কি ম্যারিড? রজনী থমকে গেল কথাটা শুনে। হাতে থাকা বার্গারটা প্লেটে আচমকি পড়ে গেল। আশেপাশে তাকালো। পাশ থেকে টিস্যু নিয়ে হাত মুছে বলল, না আমি ম্যারিড না। সাদমানের মুখে অজান্তে হাসি ফুটল। পড়াশোনা করছেন এখনো? না। শেষ পড়াশোনা? না। সাদমান অবাক হলো। তাহলে করেনটা কি আপনি? জব করেন? রজনী বিরক্ত নিয়ে বলল, না আমি বাসাতেই থাকি। সাদমানের কৌতূহল হচ্ছে রজনীকে নিয়ে। রজনী কি রুয়াতের আপন বোন নাকি কাজিন? রজনী রুয়াদকে মেসেজ দিল, আমি বাসায় যাব রুয়াদ, ভালো লাগছে না। রুয়াদ মেসেজটা পড়ে বসা থেকে উঠল। সাফায়েত আচমকি রুয়াতের উঠে দাঁড়ানো দেখে রুয়াতের মুখের দিকে তাকাতেই রুয়াদ বলে, বাসায় ফেরা উচিত আমাদের, সন্ধ্যা হয়ে গেছে। সাফায়েত তাকালো থাই গ্লাসের দিকে। সত্যি সন্ধ্যা হয়ে এসেছে। সাফায়েত বিল পে করে সাদমানদের টেবিলে আসলো। সাদমান এখনো খাচ্ছে। সাফায়েত বিরক্ত নিয়ে বলল, আরও 3-4টা খাবার অর্ডার দিই, খেয়ে এখানেই থেকে যা আজকের রাতটা। সাদমান বার্গারের লাস্ট টুকরোটা মুখে দিয়ে টিস্যু হাতে নিয়ে উঠে বলে, নো ব্রো, আমার পেট ভরে গেছে। সাফায়েত রুয়াতের দিকে তাকিয়ে বলে, চলুন। রুয়াত বোনের হাত ধরে হেঁটে বের হয় রেস্টুরেন্ট থেকে। রজনী রুয়াতের কানে ফিস ফিস করে বলে, আমি কি বাচ্চা যে হাত ধরে ধরে হাঁটিস? রুয়াত হাসলো, কিছু বলল না। গাড়িতে উঠে মনে মনে বলল, আমার কাছে তুমি বাচ্চাই আপু। তোমাকে যে কেন সাথে সাথে রাখছি তা তুমি বেশ বুঝতে পারছো। সাদমান তার গাড়ি করে বাসায় চলে যায় আর সাফায়েত রুয়াদের বাসায় পৌঁছে দিয়ে আসে। পরের দিন সকালে রুয়াদ ভার্সিটি আসে। ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকতে না ঢুকতে রোহান এসে সামনে দাঁড়ালো। রুয়াতের কপালে 2 ভাঁজ পড়ল। চুলগুলো উস্কো খুস্কো, শুষ্ক ঠোঁট, কেমন একটা অগোছালো ভাব রোহানের মধ্যে। তার জানা মতে এই ছেলেটা বেশ পরিপাটি স্টাইলিস্ট সেজে আসে।
ভার্সিটিতে। রুয়াত পাশ কাটিয়ে চলে যেতে নিলে রোহান পথ আগলে দাঁড়ালো। রুয়াত রাগান্বিত হয়ে বলল, আশ্চর্য, সমস্যা কি আপনার? সরে দাঁড়ান সামনে থেকে। রোহান সরল না, আগের ন্যায় দাঁড়িয়ে থাকলো। মেয়েটাকে ফাইনালি দেখতে পেল। তৃষ্ণার্ত চোখ দুটো শীতল হলো। কাল ভার্সিটি আসনি কেন? আমার বিয়ে হবু জামাইকে নিয়ে ঘুরতে গেছিলাম। রোহান হাসল। রুয়াত সত্যিটাই বলল, কিন্তু রোহান পান হিসেবে ধরে নিল। নেক্সট টাইম থেকে ভার্সিটি মিস দিবা না, প্রতিদিন আসবে। আপনার কথা মতো চলতে হবে নাকি আমার? সব না, কিছুটা। সরুন সামনে থেকে। রোহান সরে দাঁড়ালই। নাম সরে দাঁড়ালাম। ক্লাসে যাও। আর কোনো ছেলে ফ্রেন্ডের সাথে মিশবে না। তা আপনি কি মেয়ে? শাট আপ। আমি মেয়ে হতে যাব কেন? আমি ছেলেই। তা আপনি কেন কথা বলছেন আমার সাথে? আমার বিষয় আলাদা। তা শোনো কি বলছি। তোমার ফেসবুক অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করনি কেন? রুয়াত চলে যেতে যেতে বলে, সরি, অপরিচিত মানুষদের লিস্টে অ্যাড করি না। রোহান রুয়াতে চলে যাওয়ার পানে তাকিয়ে মাথা চুলকে হাসল। নেহাল রোহানের দিকে তাকিয়ে অবিশ্বাসের চাহনি নিয়ে বলে, হোয়াটস রং উইথ ইউ রোহান? একটা মেয়ের পিছে এভাবে ঘুরছিস কেন? এটা তো স্বভাবের সাথে যাচ্ছে না একদমই। রোহান নেহালের গলায় এক হাত দিয়ে জড়িয়ে ধরে মাঠের মাঝখানে হেঁটে এসে বলে, মনের ওপর কন্ট্রোল রাখা বড় দায় নেহাল। তার মানে তুই? রোহান ছেড়ে দিল নেহালকে। দু হাত মেলে দিয়ে চোখ বন্ধ করে বলল, ইয়েস নেহাল, আই এম ইন লাভ। কালকে সারাটা দিন চাতকের মতো খুঁজেছি পুরো ভার্সিটি এই মেয়েটাকে। একদিন না দেখাতেই কি অবস্থা হয়েছিল আমার, ইউনো। না, নেহাল ভীষণ অবাক হচ্ছে এই রোহানকে দেখে। রোহানের মতো মানুষ কোনো মেয়েকে ভালোবাসছে, তাও সেটা নিজ থেকে আগ বাড়িয়ে। এদিকে শিকদার বাড়িতে রজনী নিজের রুমে বসে আছে। বাহিরে ড্রয়িং রুমে রুয়াতির বিয়ের শাড়ি দেখা হচ্ছে। স্বামীরা শিকদার ডেকে গেছে রজনীকে, কিন্তু রজনী যায়নি। বেনারসি দেখলে তার অতীত মনে পড়ে। এই তিক্ত অতীত সেও পারছে না বলতে। লাল যেমন পনয়ের রঙে রাঙিয়েছিল তাকে, তেমনই এক লাল তাকে ধ্বংসের দিকে ধাবিত করেছে। ভার্সিটি শেষ হতেই রুয়াত রিকশার জন্য দাঁড়িয়ে আছে। রোহান মাঠেই ছাউনিতে বসেছিল গিটার হাতে ফ্রেন্ডদের সাথে। মূলত সে বসে অপেক্ষা করছিল রুয়াতের ছুটে। রুয়াতকে ক্লাস থেকে বের হতে দেখে তৎক্ষণাতে ছাউনি থেকে বের হয়ে আসে রুয়াতের পেছন। হেই রুয়াত। রুয়াত ঘাড় গড়িয়ে তাকালো। রোহানকে দেখে ব্রু কুঁচকে আসলো। হোয়াট? রিকশার জন্য দাঁড়িয়ে আছো? হ্যাঁ। রোহান হাঁটা ধরল সামনের দিকে। মিনিট 5-এর মধ্যে একটা রিকশা নিয়ে ফিরল রুয়াতের সামনে। রিকশাটাকে দাঁত করিয়ে বলল, এই রিকশাওয়ালা মামা, ওনাকে স্ট্যান্ড অবধি পৌঁছে দিয়ে আসবা। এমনিতেই রুয়াতের তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, সেজন্য রোহানের আনা রিকশাতে উঠে চলে গেল। স্ট্যান্ডে পৌঁছে রিকশাওয়ালাকে ভাড়া দিতে চাইলে রিকশাওয়ালা বলেন, ভাড়া দিয়ে দিছে মামায়। রুয়াত তবুও সাধল, কিন্তু নিল না। বাস চলে আসায় রুয়াত আর সাধল না। আবার ভার্সিটি আসে লোকটাকে টাকাটা দিয়ে দিবে। সাফায়েত ভার্সিটি থেকে বের হতেই দেখে সেদিনের সেই ছেলেটা বাহিরে মুখে হাসি লিপটে দাঁড়িয়ে আছে। সাফায়েত এক নজর সেই মুখের দিকে তাকিয়ে চলে আসলো। রোহান ঘুরে ভার্সিটির ভেতর চলে আসলো। এত খুশি আনন্দ লাগছে কেন? রোহান ছাউনির নিচে দাঁড়িয়ে নেহালের হাত থেকে গিটারটা নিয়ে গান ধরল। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ে নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না ভাসলেও আমি বাসি। নেহাল শহর সব ফ্রেন্ড মুগ্ধ হয়ে শুনল রোহানের গান। রোহান গিটারের সুর তুলছে আর মুখে লেগে আছে সে মাতাল করা হাসি। চোখের সামনে ভাসছে রুয়াত মুখখানা। কিভাবে কি হয়ে গেল চোখের নিমেষে। রুয়াতের বাসায় আসতে আসতে 3:30 বেজে যায়। সার ঘরে মা বোন বসে থাকতে দেখে কাদের ব্যাগটা সোফায় রেখে বসে পরে স্বামীরা শিকদার মেয়েকে দেখে বলেন, রুমে যা, গিয়ে দেখ কোন শাড়িটা পছন্দ হয়। রুয়াত অবাক হয়ে বলল, কিসের শাড়ি মা? কিসের আবার? বিয়ের? যা দেখে আয়।
রুয়াত রুমে আসলো। বিছানায় 4টা শাড়ি, বেনারসি 2টো, লাল আর কমলা, আর একটা হলুদের শাড়ি। বেনারসি 2টো দেখে 2টো হাতে নিয়ে নিচে আসলো। সামিরা শিকদারের সামনে দাঁড়িয়ে বলে, বেনারসি 2টো কেন মা? সামিরা শিকদার বড় মেয়ের দিকে তাকালো। রজনী অন্যদিকে তাকিয়ে আছে। সামিরা শিকদার ছোট মেয়েকে টেনে সাইডে নিয়ে যায়। যে কোনো একটা পছন্দ কর, সেখানে 2টো থাকুক আর 3টে। রুয়াত লাল বেনারসিটা পছন্দ করলো। ওটা হাতে নিয়ে ফের রুমে আসলো। সামিরা শিকদার কমলা রঙের বেনারসিটা নিয়ে নিজের রুমে রেখে আসলেন। আর 2 দিন বাদ দেয় ছোট মেয়ের বিয়ে। ঘরোয়াভাবেই বিয়েটা। আত্মীয় স্বজন বলতে 2-1 জন আসবে। বাড়িঘর তেমন সাজানো হয়নি বিশেষ কারণে। খুবই সিম্পলভাবে বিয়ে, যেমন কাবিন করার সময় হয় তেমনভাবে। কবির শিকদার 3 দিনের ছুটি নেবেন অফিস থেকে, সেজন্য আজ বেশি করে কাজ করে রাখছেন অফিসে। রুয়াত ব্যালকনিতে বসে আছে, কানে তার হেডফোন, ফোনে বাজছে গান। 2 দিন পর বিয়ে, অথচ হবু স্বামীর সাথে তেমন একটা কথাবার্তা হয় না। বিয়ের পর স্বাভাবিক সম্পর্কে যেতে কত সময় লাগবে কে জানে। কথাটা ভাবতেই ফোন কল আসে। রুয়াত ভাবে সাফায়েতের ফোন কল, তাই কিছুটা আসে মুখে, কিন্তু পরক্ষণে আননোন নাম্বার দেখে ভ্রু কুঁচকে আসে। ফোন ধরল না রুয়াত। কেটে গেল ফোন। রুয়াত রেলিংয়ের উপর 2 হাত দিয়ে মাথা ঠেকিয়ে দেয়। আবার ফোন বেজে ওঠে। রুয়াত এবার রিসিভ করে। হ্যালো রুয়াত। রুয়াত ভ্রু কুঁচকায়। কে? ফোনের ওপাশ থেকে রোহান বলে, আমি রোহান। রুয়াত বসা থেকে উঠে দাঁড়ায়। আমার ফোন নাম্বার কোথায় পাইছেন? কালেক্ট করছি অফিস থেকে। ফোন কেন দিয়েছেন? এমনি মনে হলো ঘুমানোর আগে এখন তোমার কণ্ঠস্বরটা একটু শোনা উচিত। রুয়াত ফোন কেটে দিল। যার কণ্ঠস্বর শোনার জন্য ফোনের অপেক্ষায় আছে সে ফোন দেয় না, আরেকজন তার কণ্ঠস্বর শোনার জন্য ফোন দিচ্ছে। রোহান কেটে দেওয়া ফোনের দিকে তাকিয়ে রইল। ইস, মেয়েটা কি বুঝতে পারছে রোহান নামক ছেলেটা মারাত্মকভাবে ভালোবেসে ফেলছে তাকে। নিজের রুমে বসে আছে সাফায়েত, সামনেই বসে আছে সাদমান। সাফায়েতের বিয়ের সাদা পাঞ্জাবিটায় মেলে ধরেছে। ব্রো, পাঞ্জাবিটা অনেক সিম্পল, বিয়েতে কেউ সিম্পল পরে? সাফায়েত তাকালো সাদমানের দিকে। আমি পড়ি। রসকসহীন কাঠখোট্টা মানুষ তুমি, সবার থেকে ভিন্ন রসেরই তো হবে। জানিসই তো, তাহলে বলছিস কেন? এবার তো নিজেকে বদলাও। বিয়ে করছো তুমি, রোমান্টিক হতে শিখো। সাফায়েত ব্রু কুঁচকে বলল, তুই শিখাবি আমায়? তোর থেকে শিখতে হবে। রোমান্স কি আমি তোর সাথে করব? আরে কি যে বলো না ব্রো, আমি কেন শিখাবো? আর আমি কি গে নাকি? তাহলে রোমান্টিক হতে তুই কেন বলছিস? বলবে আমার বউ, তোর ভাবি। আমার ভুল হয়ে গেছে তোমাকে বলা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। 2 হাত জোর করে বললাম সাদমান। সাফায়েত ল্যাপটপটা কোল থেকে নামিয়ে হাত ঘড়িতে সময় দেখে বলে, আমার রুম থেকে যা এখন। আর আমার বিয়ের পরপরই আমেরিকা ব্যাক করবি। সাদমান বসা থেকে উঠে বলে, নো এ ব্রো, আমি বিয়ে না করে আমেরিকা ব্যাক করছি না, সোজা বউ নিয়ে চলে যাব। তোর মতো বেকার ছেলের কাছে কোন মেয়ের বাবা তার মেয়েকে দিবে শুনি? মেয়ে যদি একান্ত নাই দেয় কোনো মেয়ের বাবা, তোমার শালিকাকে নিয়ে আসবো। সাফায়েত সাদমানকে রুম থেকে ঠেলে বের করতে করতে বলে, আমি জেনে শুনে আমার শালিকের জীবন নষ্ট করব না তোর মতো বেকারের হাতে তুলে দিয়ে। সাদমান দরজায় 1 হাত দিয়ে বলে, অপমান করলে ব্রো আমায়? হ্যাঁ করলাম, সময় আমারও আসবে। আমিও চাই তোর সময় আসুক, অতি শীঘ্র আমেরিকা যাওয়ার। সাদমান বুক বেঁকিয়ে চলে গেল। সাফায়েত দরজা আটকে লাইট নিভিয়ে শুয়ে পড়ল বিছানায়। পরের দিন শেষ বিকালের দিকে ঝুম বৃষ্টির আবির্ভাব হলো। আত্মীয়রা বলতে রুয়াতের ফুফি এসেছে তার ছেলেকে নিয়ে। ছেলের বয়স 10 বছর। আর কোনো আত্মীয় আসেনি। কাল গায়ে হলুদ রুয়াতের। আজ এমন বৃষ্টিতে ভীষণ বিরক্ত শিকদার বাড়ির মানুষ। রুয়াত আর রজনী জানালার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। রুয়াতের ডান হাত বাড়িয়ে দিয়েছে বৃষ্টির পানিগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য। রজনী নির্বিশেষ তাকিয়েছে বৃষ্টির দিকে। এমনই এক ঝুম বৃষ্টির দিনেই তো সেই প্রিয় মানুষটার সাথে দেখা হয়েছিল রজনীর। আচ্ছা, অপ্রিয় ঘৃণী তালিকায় থাকা মানুষটা কেমন আছে, যার জন্য রজনীকে ছেড়ে দিয়েছিল? তাকে কি পেয়েছে সে? একটাবারও সে রজনীর দিকটা ভেবে দেখল না। সে বুঝল না রজনীর মনের ব্যথা।
আজও সে ঘুমড়ে মরে, সত্যিটা মেনে নিতেই পারে না। এই অপূর্ণতার জীবনকে সে ঘৃণা করতে শুরু করেছে। কি এমন ক্ষতি তো স্রষ্টার তাকে পূর্ণতার ছাদের মুড়িয়ে দিলে। ভালোই তো বেশিছিল নওফিলকে। মাঝ রাস্তায় এসে হাতটা ছেড়ে দিল। বুকটা কি একটুর জন্য কাঁপিনি সেদিন নওফিলের? পুরুষ মানুষের ভালোবাসা বুঝি এমনই হয়? তার করা সেদিনের একটা ভুলের জন্য রজনী আজও সাফার করছে মারাত্মকভাবে। সেটা কি নওফিল জানে? এই সাফারের শেষটা কোথায় কে জানে? সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নওফিল অসুস্থ বানিয়ে ছাড়ল। রুয়াদ জানালা হুট করে নিচের দিকে তাকাতেই থমকে যায়। রোহান দাঁড়িয়ে আছে ঠিক তার বাসার নিচে, দৃষ্টি রুয়াতের রুমের জানালার দিকে। রুয়াদ তড়িঘড়ি করে জানালা বন্ধ করে দিল। রজনীর হাত টেনে বিছানায় বসলো। রুয়াতের অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে রজনী কপালে সূক্ষ্ম দুবাজ পড়ল। কি হয়েছে রে তোর? মনে হলো কাউকে নিচে দেখে সোরের মতো টেনে নিয়ে আসলে। রুয়াত হাসার চেষ্টা করে বলে, না না, তেমন কিছু না, বৃষ্টি আর ভালো লাগছে না সেজন্য। ও আচ্ছা, রোহানের ওপর জাস্ট বিরক্ত হচ্ছে রুয়াত। রোহান রুয়াতের বাসার নিচে ছাতা মাথায় করে দাঁড়িয়ে আছে। রুয়াতকে আজ ভার্সিটিতে দেখতে না পেয়ে রুয়াতের ক্লাস ফ্রেন্ডের কাছ থেকে রুয়াতের বাসার ড্রেস নিয়ে এক নজর দেখার জন্য চলে আসে। রুয়াতকে জানালার বাহিরে হাত বের করে বৃষ্টির পানি ছুঁতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল রুয়াতের দিকে। কি এমন আছে এই মেয়ের মধ্যে যে তাকে এত টানে? ভার্সিটির মাঠে কৃষ্ণচূড়া গাছের নিচে চেয়ারে বসে আছে নেহাল, রোহান আর কিছু নেহালের ফোন বেজে উঠল। ফোনের ওপর নীতি নামটা দেখে মৃদু হেসে উঠল নেহাল। রিসিভ করে কানে নিল। ওপাশ থেকে নীতি বলে উঠল, হ্যালো ভাইয়া, আমি ট্রেনে উঠে গেছি, তুমি ঠিক টাইমে কিন্তু স্টেশনে থেকো। নেহাল উত্তর দিল, চিন্তা করিস না, ট্রেন থামার আগে আমি স্টেশনে এসে দাঁড়িয়ে থাকব, নিশ্চিন্তে আয়। নেহাল ফোন কেটে দিল। রোহানের দিকে তাকিয়ে বলল, আমি আসছি রোহান, পরে দেখা হবে। রোহান ব্রু কুচকালো, কই যাস তুই? নীতিকে আনতে। নীতি নামটা শুনে বিরক্তিতে চোখ মুখ কুচকে আসলো রোহানের। মেয়েটা আবার আসছে এই শহরে, জ্বালিয়ে ছাড়বে যে রোহানকে। চট্টগ্রামের সবাই কি তাহলে যাবি না আজ রাতে, নাকি একাই চলে যাব আমি? না না, যাব তো তোর সঙ্গে, একদম রেডি হয়ে আসবো তোর বাড়ির সামনে, 3 দিনের ব্যাপার তো। আর শোন একটা কথা। বল, তোর বোন কয়দিন থাকবে এই শহরে? একেবারে চলে আসছে। রোহান বসা থেকে উঠে দাঁড়ালো। খবরদার, বুলো পার্মানেন্ট নীতিকে শহরে রাখবি না, আমাকে বিরক্ত করে শেষ করে দিবে। ওর প্যারা আমি নিতে চাই না, প্লিজ বোঝ আমার দিকটা। নেহাল মুচকি হাসলো। মাসখানেক থাকবে, তারপর আবার হোস্টেলে চলে যাবে। মাসখানেক সহ্য করে নেই ইয়ার, বিয়ে দিয়ে পার্মানেন্ট এই শহর থেকে বিদায় কর নীতিকে। যা জ্বালানো জামাইকে গিয়ে জ্বালাক, আমি রিলিফ থাকতে চাই। বিচ্ছু একটা মেয়ে। তোর আর নীতির মাঝে আকাশ পাতাল তফাৎ। আন্টি নিশ্চয়ই নীতিকে কোনো ব্রিজের নিচ থেকে কুড়িয়ে এনেছে। নেহাল আর কথা বাড়ালো না। যে ছেলে বুঝেও বুঝে না কেন নীতি তাকে এত জ্বালায়, তার সাথে তর্কে যাওয়াটাই বৃথা। নেহাল চলে গেল স্টেশনের দিকে নিজের ছোট বোন নীতিকে আনতে। রোহান নিজেও বাসার দিকে হাঁটা ধরল। আজ রাতে চট্টগ্রাম যেতে হবে 3 দিনের জন্য। ছাত্রলীগের এক সভায় তার উপস্থিত থাকতে হবে। যাওয়ার আগে অবশ্যই রুয়াতের কণ্ঠস্বরটা শুনে যাবে। নিয়ম মেনে আজ শিকদার বাড়িতে রুয়াতের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। বাড়ির বাহিরে কোনো রং বেরঙের আলো ছিটি ফোটাও নেই। বাড়ির ভেতরটা হালকা পাতলা সাজানো হয়েছে। বাহির থেকে কেউ বলতেই পারবে না এ বাড়িতেই বিয়ের উৎসব লেগেছে। রুয়াত হলুদের শাড়িটা পরে বাসাতেই নিচে সেজেছে। যেহেতু সে নিজে সাজের কাজটা ভালো পারে, সেজন্য আর টাকা খরচ করে পার্লার যায়নি সাজতে। আয়নার সামনে বসে নিজেকে দেখছে। ও বাড়ি থেকে সানজিদা আর সাদমান এসেছে। সানজিদা রুয়াতের রুমের বিছানায় বসে তার দিকে তাকিয়ে আছে। হলো তোমার ভাবি? রুয়াত ঘাড় বেঁকিয়ে তাকালো, মৃদু হেসে বলল, হ্যাঁ। তাহলে চলো। সানজিদা রুয়াতকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল।
রজনী আজ বাসন্তী কালারের শাড়ি পরেছে, চুলগুলো হাত খোপা করা, মুখে কোনো প্রসাধনীর ব্যবহার নেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। 2 বছর পর আজ শাড়ি পরল রজনী। রজনীকে শাড়িতে ভীষণ পছন্দ করলো নপিল। কথাটা ভাবনায় আসতে বুক ফেটে কান্নার ধলাগুলো বেরিয়ে আসতে চাইল। রজনী সংযত করে নিল। অতঃপর শাড়ির কুচিগুলো ধরে নিচে আসলো। সাদমান শিকদার বাড়িতে আজ প্রথম এসেছে, সেজন্য হেঁটে হেঁটে দেখছি পুরো বাড়ি। বাড়ির ভেতরটা দেখে বোঝায় যে এ বাড়ির লোকগুলো বেশ শৌখিন। এ বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি আছে, সেখানে বুক সেলফে হরেক রকমের দেশি বিদেশি বইয়ের সমাহার। সাদমানের লাইব্রেরিটা বেশ পছন্দ হলো। লাইব্রেরি থেকে বের হয়ে মাথা উঁচু করতে সাদমানের হৃৎস্পন্দন থেমে গেল। মিস সিনিয়র শাড়ি পরেছে, মুখে সাজে সিটে ফোটাও নেই, তবু কি সুন্দর লাগছে তাকে। রজনী ড্রয়িং রুমের এক কোনায় গিয়ে বসল। সোফায় কবির শিকদার, সামিরা শিকদার, রজনীর ফুফি সানজিদার, রুয়াদ বসে আছে। সাদমান এগিয়ে আসলো। সামিরা শিকদার তাড়া দিল হলুদ গায়ে ছোঁয়ানোর জন্য। কবির শিকদার প্রথম ছুঁয়ে দিল হলুদ, তারপর সামিরা শিকদার, তারপর রুয়াতের ফুফু আর সানজিদা ছুঁয়ে দিল। এরপর ফালা রজনীর দৃষ্টি নত রেখে বোনের দিকে এগিয়ে গেল। টেবিলের উপর থেকে একটু হলুদ ছুঁয়ে দিল গালে। রজনীর পেছনে এসে দাঁড়ালো সাদমান। রজনী ঘুরে যাবার সময় সাদমানের বাহুর সাথে তার বাহুর স্পর্শ হয়। সাদমান চোখ বন্ধ করে ফেলে, কিছু একটা ফিল হয় তার। অতঃপর রুয়াদের গায়ে হলুদ ছুঁয়ে দেয়। এদিকে রোহান একের পর এক রুয়াদকে ফোন দিয়েই চলছে। খালি রুমে বালিশের তলায় ফোনটা ভেজেই চলছে। প্রায় 10টা কল দেওয়ার পরেও যখন ফোন রিসিভ হলো না, তখন আর ফোন দেওয়া ছেড়ে দিল। মনে মনে ঠিক করে ফেলল চট্টগ্রাম থেকে ফিরে রুয়াদকে তার মনের কথা বলে দিবে। রাত 9টা বেজে ওঠায় রোহান ব্যাগ নিয়ে বের হলো বাড়ির বাহিরে। নেহাল অপেক্ষা করছে, চট্টগ্রাম যেতে হবে তাদের। রাতের ডিনারটা করে তারপর সানজিদা আর সাদমান চলে যায়। যাওয়ার আগে রুয়াতের সাথে তারা ফিক তুলে নেয়, ভাইকে দেখাতে হবে যে। সাফায়েতের হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে রুয়াতের আগে। হলুদের অনুষ্ঠান শেষ হতে না হতে সাফায়েত ওয়াশরুমে ঢুকে গোসল করে ফ্রেশ হয়ে নেয়। গোসল না করলে তার যে রাতে ঘুম হবে না অস্বস্তিতে একটা নেভি ব্লু কালারের টি শার্ট আর ট্রাউজার পরে বসে আছে রুমে। সাদমান বাসায় ফিরে সোজা সাফায়েতের রুমে ঢুকে। সাফায়েতকে বিছানায় বসে থেকে দেখে সাদমান এগিয়ে এসে সাফায়েতের পাশে বসে গলা জেড়ে বলে, ব্রো, তোমার জন্য সারপ্রাইজ আছে। সাফায়েত ব্রু কুচকালো। কিসের সারপ্রাইজ? হোয়াটসঅ্যাপ চেক করো আর নিজেই দেখে নাও। সাফায়েত ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপ চেক করলো। সাদমান রুয়াতের ছবি পাঠিয়েছে। ছবিটা এক নজর দেখে ফোনটা বন্ধ করে দিল। দেখেছো ব্রো? কেমন লাগলো? কি কেমন লাগবে? ভাবিকে ভালো। সাদমান গাল ফুলিয়ে বলল, শুধুই ভালো তো কি? আশ্চর্য হই আমি ব্রো, নিজের হবু বউকে নিয়ে প্রশংসা করতেও কিপটেমি করছো তুমি। জাস্ট শাট আপ সাধু, রুমে থেকে বের হও, ঘুমাবো। হ্যাঁ, পারোই তো শুধু এটা, রুমে আসলেই বের হয়ে যেতে বলো। ভাবির পিক তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভাবলাম তুমি হয়তো খুশি হবে, আমাকে থ্যাঙ্কস জানাবা। তা না করেও খুশি হয়েছ নাকি অখুশি হয়েছ বুঝতেই পারছি না। কৃতজ্ঞতা বলতে কিছুই নেই তোমার কাছে ব্রো। সাদমান চলে গেল। সাফায়েত রুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে এপাশ ওপাশ করতে লাগলো, গুমরা চোখে ধরা দিচ্ছে না। প্রায় ঘন্টাখানেক হাঁসফাঁস করে ঘুমোতে সফল হলো। সকালে সূর্যের রোশনি চোখে পড়তে ঘুম ভেঙে যায় রুয়াতের। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে নিজেকে খেয়াল করতে দেখে পরনে সেই হলুদ শাড়ি, শরীরে হলুদ লেগে আছে। মখমলে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। হোয়াইট কালারের কুর্তি পরে বেরিয়ে আসে। রাত থেকে ফোনটা চেক করা হয়নি,
তাই সময় দেখার জন্য বালিশের নিচ থেকে ফোনটা বের করে সময় দেখার জন্য স্ক্রিনে চোখ বুলাতেই রুয়াতের চোখ ছানা বড়া। 10টা মিসড কল উঠে আছে। নাম্বারটা খেয়াল করতে দেখে রোহানের নাম্বার। রুয়ার সোজা নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রাখলো। এসব রাজনীতি করা ছেলে ফেলেদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, এরা খুব একটা ভালো হয় না। স্বামীরা শেখদের মেয়ের খাবারটা রুমে দিয়ে গেল। রুয়াত খাবারটা খেয়ে নিল। 10টা বাজতে পার্লার লোক এসে রুয়াতকে সাজিয়ে দিল। খুবই সিম্পল সাদামাটা সাজ দিয়েছে রুয়াত। লাল টকটকে বেনারসির সাথে বেশ মানিয়েছে। সকাল থেকে রজনী দেখা মিলেনি এখনো রুয়াতের। বোনকে দেখার জন্য মনটা হাঁসফাঁস করছে। সেজন্য ফুফাতো ভাই রাব্বিকে ডেকে বলল রজনীকে গিয়ে বলতে রুয়াত ডাকছে তাকে। রাব্বি ছুট লাগালো রজনীর ঘরে। রজনী তখন নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। রাব্বি গিয়ে বলল, রোজু আপু, রুয়াত আপু ডাকে তোমায়। আচমকিক রাব্বির কথার আওয়াজ শুনে চমকে গেল রজনী, কারণ সে ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু ভাবছিল। রাব্বির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আসছি আমি, তুই যা। রাব্বি চলে গেল। রজনী আরও কিছু সময় ব্যালকনিতে থেকে রুয়াতের রুমের দিকে হাঁটা ধরল। রুয়াতের রুমের কাছে আসতেই কবির শিকদারের সাথে দেখা হয়ে যায়। কবির শিকদার একবার মেয়ের মুখের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। রজনী বাবাকে দেখা মাত্রই দৃষ্টি নত রেখে নীরবে পাশ কাটিয়ে চলে যায়। রুয়াতের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে যায় রজনী। লাল টুকটুকে বেনারসিতে কি সুন্দর লাগছে তার ছোট বোনটাকে। মনে পড়ে গেল 4 বছর আগের এক ঘটনা। সেদিনও তো সে এমনই সাজে রাঙিয়েছিল নিজেকে। সেই দিনটা নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ভাগ্যবতী লাগছিল, কিন্তু আজ তো পৃথিবীর সবচেয়ে অসুখী অসহায় লাগছে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুটুকু মুছে রুয়াতের দিকে আগালো। রুয়াতকে এক হাতে জড়িয়ে মাথায় চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আমার বোনটাকে। রুয়াত লজ্জা পেল, দৃষ্টি নত করে তাকালো ফ্লোরে। কখন থেকে অপেক্ষা করছিলাম তোমার থেকে কমপ্লিমেন্ট শোনার জন্য, অথচ এলে এখন। রজনী মৃদু হাসলো, আজকের পর থেকে তো রোজ কমপ্লিমেন্ট করবে, এমন কাউকে পেয়েই যাচ্ছিস। বোনকে কি ভুলে যাবি রুয়াত? রজনীর কণ্ঠ কাঁপছিল। রুয়াত বোনের দিকে ঘুরে দাঁড়ালো। বোনের গালে আলতো করে হাত রেখে বলল, তোমার সুখ তোমার কাছে ফিরিয়ে দিতেই আমার এই বিয়ে আপু। তোমার জীবনের অপূর্ণতাকে আমি নিজের দ্বারা পূরণ করে দিব। তুমি কিছু চেয়েছ আর রুয়াত দিবে না, এমনটা কখনো হয়েছে? রজনীর চোখ মুখ খুশিতে জ্বলে উঠল। কথা দিচ্ছিস? রজনী কৃতজ্ঞতার প্রকাশ করল, বোনকে জড়িয়ে ধরে। আমি অপেক্ষায় আছি সেই দিনটার। তার আগে কথা দাও, আমি চলে যাওয়ার পর ঠিক মতো মেডিসিন খাবে আর বাহিরের মানুষের সামনে যথাসম্ভব নিজেকে ঠিক রাখবে। আমি ভীষণ চেষ্টা করি রুয়াত নিজেকে ঠিক রাখার, কিন্তু চোখের সামনে এমন নরম তুলতুলে দেহের ফান দেখলে নিজেকে সামলাতে পারি না। সামলাতে হবে আপু, বাঁচতে হবে তো সুস্থভাবে। দু বোনের কথার মাঝে স্বামীরা শিকদার আসে রুয়াতকে নিয়ে যেতে, কারণ সাফায়েতরা চলে এসেছে। রজনী পেছন পেছন আসলো বোনের। ড্রয়িং রুমে সাদা পাঞ্জাবি পরে বসে আছে সাফায়েত, পাশেই সানজিদা, সাদমান, শারমিন বেগম। কবির শিকদার কাজীর পাশে বসে আছে। রুয়াতকে নিয়ে স্বামীরা শিকদার সাফায়েতের পাশে বসিয়ে দিল। সাফায়েত বলে রুয়াতের দিকে তাকায়নি। কাজী সাহেব শারমিন বেগমের দিকে তাকিয়ে বলল, দেনমোহর কত ধার্য করিব? সাদমান পাশ থেকে বলল, আঙ্কেল দিয়ে দিন না, 20-25 লাখ। আমার ব্রো বিয়ে করছে কি ছেড়ে দেওয়ার জন্য নাকি? সাফায়েত কেসে উঠল, 20-25 লাখ কি মুখের কথা? কাজী সাহেব সাদমানের দিকে তাকিয়ে বলল, এটা ছেড়ে দেওয়ার জন্য না, এ দেনমোহর পরিশোধ না করলে মেয়েকে ছুতে পারবে না তোমার ভাই। সাদমান নুইয়ে গেল, আমতা আমতা করে বলল, তাহলে আর কি, সবচেয়ে কম টাকা দেনমোহর করেন। শারমিন বেগম সাদমানকে ধমক দিয়ে চুপ করিয়ে বলে, 2 লাখ করেন কাজী সাহেব। কাজী সাহেব শারমিন বেগমের কথা মতোই 2 লাখ টাকা ধার্য করলেন দেনমোহর। এবার রুয়াতের কবুল বলার পালা। রুয়াতকে কবুল বলতে
বললে রুয়াদ বোনের দিকে তাকায়। বোনের মুখে আগাম পেতে যাওয়া কিছুর আনন্দ এখনই চোখ মুখে উপচে পড়ছে। যখন হাতে পাবে তখন তাহলে খুশির সীমানাটা কোথায় গিয়ে ঠেকবে ভাবতেই রুয়াতের মুখে হাসি ফুটল। বোনের দিকে পূর্ণ দৃষ্টি রেখে কবুল বলে উঠল রুয়াত। কাজী সাহেব সাফায়েতকে কবুল বলতে বলে সাফায়েত তার চোখে এক ঝলক তাকায় তার জীবনসঙ্গী হতে যাওয়া রুয়াতের দিকে। দৃষ্টি তার দিকে রেখে কবুল বলে দিল। সাদমান রজনীর দিকে তাকালো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা বোনের বিয়ে উপলক্ষে এক্সট্রা যে সাজ বা নতুন জামা কাপড় পরার সেটা তার মধ্যে নেই, অথচ চোখ মুখে এত আনন্দের খেলা দেখে মনে হচ্ছে বোনের বিয়েতে সবচেয়ে খুশি রজনী। মিস সিনিয়রকে অদ্ভুত লাগে সাদমানের কাছে, যেন তেন অদ্ভুত না, ভীষণ অদ্ভুত। অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা এই মেয়ে। কিছু একটা আছে এর মাঝে, কিন্তু কি আছে? ফুলে সজ্জিত রুমে বসে আছে রুয়াত, অপেক্ষা গুনছে সাফায়েতের আসার। একটু আগে সব নিয়ম পালন করে রুয়াতকে সাফায়েতের রুমে বসিয়ে দিয়ে গেছে। পুরো রুম ফুলের গন্ধ মৌ মৌ করছে। রুয়াত পুরো রুমে চোখ বুলালো। রুমে আসবাবপত্র বলতে একটা খাট, একটা আলমারি, একটা ভ্যানিটি সোফা, সোফার সামনে টি টেবিল আর সাইডে একটা বুক সেলফ। সেখানে অনেক ধরনের বইয়ের সমাহার। দরজা খোলার শব্দে ঘর থেকে বের হলো রুয়াত। মাথা উঁচু করে ঘোমটার ভেতর থেকে দেখলো সাদা পাঞ্জাবি পরিহিত সাফায়েত দরজা বন্ধ করে এগিয়ে আসছে তার দিকে। সাফায়েত রুয়াতের সামনে বসে হাত ঘড়িটা খুলতে খুলতে বলে, ফ্রেশ হয়ে আসুন। রুয়াত ঘোমটা উঁচু করলো। সাফায়েতের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বলল, আমি তো জামা কাপড় আনিনি। আলমারিতে আছে, ও বাড়ি থেকে দিয়ে দিছে জামা কাপড়। না, মা কিনে রেখেছিল। কথা কম বলে এখন যান, ফ্রেশ হয়ে আসুন। ঘুম ধরেছে, ঘুমাবো। রুয়াত শাড়ির কুচিগুলো দূরে বাসা থেকে উঠে দাঁড়িয়ে আলমারির কাছে গিয়ে আলমারি খুলে দেখে আলমারির এক সাইডে সালোয়ার কামিজ আছে 2-3টা আর 4-5টা শাড়ি। শাড়ি পরে যেহেতু ঘুমাতে পারবে না, সেজন্য রুয়াত সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে সাফায়েত ড্রেস চেঞ্জ করে বিছানায় শুয়ে কপালে এক হাত দিয়ে রেখেছে। বিছানায় থাকা সজ্জিত ফুলগুলোর মাঝে একটা ফুল অবশিষ্ট নেই। বিছানায় সব ফুলের স্থান হয়েছে রুমের এক কোণে থাকা ময়লার জড়িতে। রুয়াত ভেবে পেল না এখন তার কি করা উচিত। মিনিট কয়েক সময় ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থেকেই অতিবাহিত করে ফেলল রুয়াত। সাফায়েত অন্য পাশে ঘুরে শুয়ে ফেলে, লাইট নিভিয়ে দিয়ে শুয়ে পড়ুন, অযথা দাঁড়িয়ে না থেকে। রুয়াত বেনারসিটা সোফায় রেখে লাইট বন্ধ করে সাফায়েতের পাশে শুয়ে পড়ল। এটা কি আদৌ কোনো ভাসরঘর? ভাসরঘরে তো রোমান্টিক ভাইব থাকে, অথচ তাদের মধ্যে ভাবটাও না। দুজন দুপ্রান্ত ঘেঁষে শুয়ে আছে। মনে হচ্ছে এদের এক প্রকার বাধ্য করে এই রুমে রাখা হয়েছে। রুয়াতের মুখ বরাবর জানালা, সেই জানালা দিয়ে স্পষ্ট ছাদকে দেখা যাচ্ছে, যে তার জ্যোৎস্না ছড়িয়ে দিয়েছে এই ধরনীতে। রুয়াত ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ল। সকালের শুকনো রোশনা চোখে পড়তে ঘুম ভেঙে যায় রুয়াতের। হাড়মোড়া ভেঙে চোখ মেলে তাকাতে অপরিচিত রুম দেখে ভয়কে যায়। পরক্ষণে মনে পড়ে সে এখন তার শ্বশুর বাড়ি। পাশ ফিরে তাকায় রুয়াত, সাফায়েত নেই বিছানায়। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তার মানে লোকটা ওয়াশরুমে। রুয়াত মখমলি বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর ভ্যানিটির সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। এর মধ্যে ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনে রুয়াত ঘাড় বেঁকিয়ে সদ্য গোসল করা সাফায়েত, ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, গলায় টাওয়াল ঝুলানো, উদাম দেহ, পরনে শুধু ট্রাউজার। রুয়াত বেহায়ার মতো দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। সাফায়েত গলা থেকে টাওয়ালটা সোফায় রেখে রুয়াতের পাশে দাঁড়িয়ে ভ্যানিটিতে নিজের প্রতিবিম্ব দেখে বলে, এভাবে তাকিয়ে থাকার কি মানে? রুয়াত হকচকিয়ে গেল। এক ডোক গিলে ওয়াশরুমে চলে গেল। সানজিদা এসেছে ভাইয়ার ভাবির জন্য খাবার নিয়ে। দরজা ভেতর থেকে আটকানো দেখে সানজিদা দরজায় কড়া নাড়ে, ভাইয়া উঠেছ? সাফায়েত আলমারি থেকে শার্ট বের করে পড়তে পড়তে বলে, হ্যাঁ উঠেছি, খাবার নিয়ে এসেছি। সাফায়েত দরজা খুলে দিল। সানজিদা খাবারের ট্রেটা
নিয়ে ভেতরে ঢুকে টি টেবিলের উপরে রেখে দেয়। খাবারটা খেয়ে ভাবিকে নিয়ে নিচে আসতে বলেছে মা। আচ্ছা যা, আসতেছি। সানজিদা চলে গেল। সাফায়েত খাবার প্লেটের দিকে তাকিয়ে দেখে ব্রেড আর ডিম পোচ, সাথে জুস। সাফায়েত একটা ব্রেডে এক টুকরো ডিম উঠিয়ে মুখে পুরে দিল। 2 গ্লাসের মধ্যে থেকে 1 গ্লাস জুস নিয়ে ডক করে খেয়ে নিল। সাফায়েতের খাওয়া শেষ হতে রুয়াত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সাফায়েত রুয়াতকে দেখে বলে, খাবারটা খেয়ে নিন, চট জলদি, মা নিচে যেতে ডেকেছে। রুয়াত ভেজা টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে খাবারটা খেয়ে নিল। সাফায়েত রুয়াতের খাওয়া অবধি বিছানায় বসেছিল। খাওয়া শেষ হতে রুয়াতের উদ্দেশ্যে বলে, নিচে চলুন। রুয়াত খাবার প্লেটটা হাতে নিয়ে আসতে নিলে সাফায়েত থেমে যায়। রুয়াত ব্রুকুটি করে মাথায় ওড়না কয়ে রুয়াতে জিভে কামড় দিয়ে ট্রেটা নিচে নামিয়ে মাথায় ঠিকমতো ওড়না দেয়। তারপর ট্রে নিয়ে সাফায়েতের পেছন পেছন যায়। বসার রুমে শারমিন বেগম সহ পাশের বাড়ির 2জন মহিলা বসে আছে। রুয়াতকে আসতে দেখে শারমিন বেগম এগিয়ে এসে রুয়াতের থেকে ট্রেটা নিয়ে টেবিলের উপর রেখে রুয়াতকে ধরে তাদের সামনে বসায়। সাফায়েত সোফার এক প্রান্তে বসে ফোন স্ক্রল করে। মহিলা 2জন রুয়াতকে পর্যবেক্ষণ করে। সাফায়েত বর্ষা সুন্দর, রুয়াত শ্যামকন্যা। শারমিন বেগমের উচিত ছিল ছেলের জন্য ছেলের মতোই দবদবে ফর্সা বউ আনার। সুপ্রিয়া বেগম রুয়াতকে দেখে বলে উঠল, ভাবি, আমাদের সাফায়েতের স্কিন এত ধবধবে সাদা, তার বউ আনলা শ্যামলা। এর থেকে তোমার ননদের মাইয়া জবা তো অনেক সুন্দর আছিল, তার সাথে তো মানাইতো সাফায়েতরে। কথাটা খুব একটা পছন্দ হলো না বসার রুমে বসে থাকা কারুরই। সাফায়েত তার চোখে তাকালো মায়ের দিকে। শারমিন বেগম ছেলের চাহনি দেখল। এই পাশের বাড়ির কচুটে মহিলাগুলোও না শুধু খুদ ধরতেই আসে ওর। এটা রুয়াতের নিজের বাড়ি হলে এতক্ষণে 2-4 কথা শুনিয়ে দিত এদের, কিন্তু শ্বশুর বাড়ি হওয়ায় চুপচাপ সহ্য করে নিল। শারমিন বেগম মিষ্টির প্লেটটা তাদের দিকে এগিয়ে দিয়ে বলে, অনেকক্ষণ হয়েছে এসেছেন, এবার মিষ্টিটা খেয়ে বিদায় হন। আমার ছেলের পাশে কাকে মানাবে আর কাকে মানাবে না সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আর জবা সে সুন্দরী, দোয়া করি সেও তার মতো সুন্দর স্বামী পাক। আমার ছেলের আপত্তি নেই রুয়াতকে নিয়ে, সেখানে আপনি গায়ের রং বিচার করার কে? কুটনামি একটু কম করে করবেন। আপনার গায়ের রঙের চেয়ে রুয়াতের গায়ের রং উজ্জ্বল, তাই কম্পেয়ার করতে হলে আপনার সাথে করুন, অন্যকে নিয়ে নয়। মহিলাটা অপমানে চুপ হয়ে গেল। মিষ্টি না খেয়ে পাশের মহিলাকে টেনে চলে গেল। শারমিন বেগম রুয়াতের গালে আলতো হাত রেখে বলে, এসব মহিলার কথায় কান দিবে না, এরা আসেই নিচু জায়গায় বেশি পানি ঢেলে জায়গাটাকে নষ্ট করতে। রুয়াত মুচকি হেসে বলে, না মা, ওনাদের একটা কথাও কানে নেয়নি। গুড। এ সানজিদা, রুয়াতকে তোর রুমে নিয়ে যা, একটু পর পার্লারের লোক আসবে। সানজিদা নিজের রুম থেকে বেরিয়ে এসে রুয়াতকে নিয়ে যায়। দুপুরের দিকে শিকদার বাড়ি থেকে কবির শিকদার আর রুয়াতের ফুপা হালিম আসে। রুয়াতকে লেমন কালারের শাড়ি পরানো হয়েছে, আর সাফায়াত সাদা শার্ট, তার উপর ব্ল্যাক স্যুট। সাদমান অফ হোয়াইট কালারের পাঞ্জাবি পরেছে। সাদমানের চোখ জোড়া রজনীকে খুঁজছে, কিন্তু রজনী আসেনি। কবির শিকদার সন্ধ্যায় ফেরার পথে রুয়াত, সাফায়াত ও সাদমানকে শিকদার বাড়ি নিয়ে আসে। মেয়ে ও মেয়ের জামাই আশায় হুলস্থুল আয়োজন করেছেন স্বামীরা শিকদার। হরেক রকমের পিঠা, নানান স্বাদের খাবার টেবিলে বসিয়ে সাদমান ও সাফায়াতকে খাবার খাওয়াচ্ছে। সাদমান খাবার খাওয়ার চাইতে এদিক ওদিক বারবার তাকাচ্ছে, যেন রজনীকে একটু দেখতে পায়, কিন্তু না, রজনীর ছায়াকেও দেখতে পেল না। খাবার দাবার খাওয়ার শেষে সাফায়াতকে রুয়াতের রুমে পাঠানো হয়, আর সাদমানকে গেস্ট রুমে। গেস্ট রুমটা রজনীর 3 রুম পড়ে। সাদমান নিজের জন্য বরাদ্দ করা রুমের দিকে যেতে নিলে দেখে রজনী তার রুম থেকে বের হচ্ছে, সাথে রুয়াতও। সাদমান দাঁড়িয়ে যায়। চোখ জোড়া রজনীকে দেখা মাত্রই শীতল হয়ে গেল।
হৃৎপিণ্ড জুড়ে বয়ে গেল হিমেল হাওয়া। রুয়াদ সাদমানকে দেখে মুচকি হেসে বলে, ভাইয়া আপনি এখানে? সাদমান মাথা চুলকে বলে, আন্টি এদিকেই দেখিয়ে দিল থাকার জন্য রুম। ও আচ্ছা, আসুন রুমটা দেখিয়ে দিই। রুয়াদ হাঁটা ধরল। সাদমান রজনীর দিকে তাকিয়ে বলল, কেমন আছেন মিস সিনিয়র? জি ভালো, আপনি? ভীষণ ভালো লাগছে এখন। কেন, আগে খারাপ ছিলেন? হ্যাঁ তেমনটাই। আপনি আজও বাড়ি গেলেন না যে? ও ওই আর কি, শরীরটা ভালো ছিল না, সেজন্য যাইনি। আর রাত তো অনেক হলো, গিয়ে ঘুমান। গুড নাইট। রজনী নিজের রুমে দরজা বন্ধ করে দিল। সাদমান বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকে সোজা চলে গেল। রুয়াদ গেস্ট রুমে সিটকানি খুলে দেয়। সাদমান আসতেই বলে, কোনো কিছুর দরকার হলে ডাক দিবেন, পাশেই আপুর রুম আছে। সাদমান মাথা ঝাঁকায়। রুয়াদ চলে যায়। সাফায়াত বিছানায় বসে রুয়াদের রুমটাকে দেখছে। বেশ পরিপাটি বলাই চলে। রুয়াদ রুমে ঢুকে সাফায়াতকে বসে থাকতে দেখে বলে, আপনি কি বাহিরে যাবেন? সাফায়াত অন্যমনস্ক হয়ে জবাব দেয়, কেন? পরক্ষণে কথার মানে বুঝতে পেরে বলে, না। রুয়াদ রুমের দরজা আটকে দেয়। লাইট বন্ধ করে শুতে সাফায়াত বলে ওঠে, আপনার বোন কি পুরোপুরি সুস্থ হয়ে গেছে? রুয়াদ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলে, না। মধ্যরাত, সবাই ঘুমে বিভোর। চারিদিকে পরিবেশ নিস্তব্ধতায় ঘেরা। আকাশটায় ঝলঝল করছে ছাদ আর তারা। আর এই ছাদ তারারা এক স্বর্গীয় সমাবেশ তৈরি করেছে। কালো রাতের এই আকাশের গায়ে বাহিরের হিমশীতল বাতাস বইছে। পরিবেশটার সাথে এই হিমশীতল বাতাসটা খাপ খেয়ে গেছে। রুয়াতের রুমের জানালাটা খোলা থাকায় বাতাসটা রুমে এসে পড়ছে রুয়াতের ওপর। বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে থাকা রুয়াত থেকে থেকে কেঁপে উঠছে। সাফায়াত নিজেও বেশ ঠান্ডা অনুভব করলো। পায়ের নিচ থেকে চাদর টেনে নেওয়ার জন্য চোখ মেলতে দেখে রুয়াত শরীরের ওড়নাটাকে চাদরের মতো করে শরীরের উপর নিয়ে গুটিসুটি হয়ে আছে। সাফায়াত চাদরটা টেনে রুয়াতের শরীর ডেকে দিল। রুয়াত নড়ে চড়ে চাদরটা আরো জড়িয়ে নিল। সাফায়াত নিজেও চাদরটা নিজের শরীরে নিয়ে শুতে রুয়াতের ঘুমের তালে সাফায়াতের উপর হাত তুলে দেয়। সাফায়াত ঘাড় ঘুরিয়ে তাকায়। চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে এসে পড়ে আছে। সাফায়াত বা হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিল। ড্রিম লাইটের আলোতে রুয়াতের মুখটা এখন স্পষ্ট। কে বলল মেয়েটা শ্যামকন্যা? পাড়ার কুটসুটে মহিলাগুলো চোখের সমস্যা, তা না হলে এমন মেয়ে কে কি করে শ্যামলা বলতে পারে? হ্যাঁ, রুয়াতের থেকে সাফায়াতের স্কিন টোনটা বেশি উজ্জ্বল। জবার গায়ের স্কিন টোনটাও সাফায়াতের থেকেও বেশি ফর্সা। তাই বলে রুয়াত মোটেও শ্যামলা না। সাফায়াত আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো রুয়াতকে। মেয়েটা তার স্টুডেন্ট না হলে তাদের বৈবাহিক জীবনটা নিশ্চয়ই অন্যভাবে শুরু হতো। সাফায়াত রুয়াতকে সময় দিচ্ছে। এত তাড়াহুড়োর বা কি আছে? না রুয়াত পালিয়ে যাচ্ছে, আর না সাফায়াত নিজে। বিয়ে যেহেতু হয়েছে, তখন বৈবাহিক সম্পর্ক ঠিক একদিন হবে। সাফায়াত বালিশের নিচ থেকে ফোনটা বের করে সময় দেখে নিল। এখন বাজে রাত 2টো বেজে 40 মিনিট। সাফায়াত বালিশ থেকে নেমে আসা রুয়াতের মাথাটা ঠিক করে দেয়। রুয়াত উল্টো ফিরে ঘুমায়। সাফায়াত কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে। রজনীর রুমে এখনো লাইট জ্বলছে। সাদমান রজনীর রুমের সামনে দাঁড়িয়ে আছে। পানির তেষ্টা পেয়েছিল। রুমে পানি নেই, সেজন্য রজনীর রুম পাশে থাকায় এসেছে। আর রুয়াত যাওয়ার সময় বলে গিয়েছিল কোনো কিছু দরকার হলে রজনীকে ডেকে জানাতে। সেজন্য সাহসটা আরো বেশি পেয়েছে রজনীকে ডাকার জন্য সাদমান। কিন্তু এত রাতেও রজনীর রুমে লাইট জ্বলতে দেখে যতটা না অবাক হয়েছিল সাদমান, তার চেয়ে বেশি অবাক হয় যখন রজনীর রুমের সামনে এসে ভেতর থেকে কোনো কিছুর ক্রমাগত ভাঙার শব্দ পায়। সাদমান দরজায় টোকা দিবে কি দিবে না সেটা নিয়ে দ্বিধায় ভুগে, কিন্তু ভেতর থেকে ভাঙার শব্দটা থামছেই না। সাদমান সাহস করে দরজায় টোকা দিল, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স আসলো না। সাদমান এবার রজনীর নাম ধরে ডাকলো, মিস সিনিয়র, শুনছেন? কিসের শব্দ আসছে ভেতর থেকে? আপনি কি ভাঙছেন? দরজাটা প্লিজ খুলুন। না, ভিতর থেকে ভাঙার শব্দ ছাড়া রজনীর কণ্ঠের শব্দ আসছে না।
সাদমান বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। রজনী তো তার ডাক শুনে কোনো কথা রিপিট করছে না। সাদমান আর দেরি করলো না, রুয়াতের রুমের দিকে ছুটে আসলো। দরজা কড়া নেড়ে বলল, ব্রো শুনতে পারছো? একটু বাহিরে আসবে? সাফায়াতের কেবলই চোখে ঘুম এসেছিল। দরজায় কড়া নাড়া শব্দে ঘুমটা ভেঙে গেল। মনে মনে সাদমানকে বকতে ভুল করলো না। রুয়াতের দিকে তাকিয়ে দেখলো চাদর সরে গেছে। সাফায়াত সেটা ঠিক করে দরজা খুলে দিল। সাদমান অস্থির কণ্ঠে বলল, ব্রো, মিস সিনিয়রের রুমের ভেতর থেকে ক্রমাগত কিছু ভাঙার শব্দ আসছে। আমি ডেকেছি কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি। সাফায়াত ব্রু কুচকে বলল, মিস সিনিয়রটা কে? সাদমান এদিক ওদিক তাকিয়ে বলল, রজনী। চকিতে চমকে উঠল সাফায়াত। কি হয়েছে রজনীর? তার রুম থেকে কিছু ভাঙার শব্দ আসছে। আমি ডেকেছি কিন্তু রেসপন্স করেনি। সাফায়াত হাঁটা লাগালো রজনীর রুমের দিকে। এখনো ভাঙার শব্দ বেশি আসছে। সাফায়াত দরজায় ধাক্কা দিয়ে বারবার বলে উঠছে, রজনী, ওপেন দ্য ডোর। ভাঙচুর করছেন কেন? দরজা খুলুন, কুইক। দরজা খুলল না রজনী, কিন্তু মিনিট দুইকের মধ্যে ভাঙচুরের আওয়াজ থেমে গেল। সাফায়াতের কণ্ঠস্বর শুনে কবির শিকদার, স্বামীরা শিকদার আর কবির শিকদারের বোন হন্তদন্ত হয়ে ছুটে আসেন। সাফায়াতকে রজনীর রুমের সামনে দরজা ধাক্কাতে দেখে স্বামীরা শিকদার ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে সাফায়াত? রজনী কি করেছে? সাফায়াত দরজা ধাক্কা দিতে দিতে বলে, রজনী রেসপন্স করছে না আন্টি। এতক্ষণ রুমের ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ আসছিল। স্বামীরা শিকদার দরজায় ধাক্কা দিল। অস্থির কণ্ঠে মেয়েকে ডাকতে ডাকতে বলল, রজনী, মা, দরজাটা খুলছিস না কেন? ও রজনীর বাবা, কিছু করো না। রজনী তো দরজা খুলছে না। কবির শিকদারের মনে অজানা ভয় ঢুকে গেল। হাত দেরি না করে সাফায়াতকে বলল দরজাটা ভেঙে ফেলতে। সাফায়াত আর সাদমান দুজনে দরজা ভাঙার ব্যবস্থা করে। কবির শিকদার স্বামীরা শিকদারকে বলল তাড়াতাড়ি রুয়াতকে ডেকে আনতে। স্বামীরা শিকদার মেয়ের রুমের দিকে ছুটলেন। রুয়াতের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে, রুয়াত উঠ, রজনী দরজা খুলছে না। রুয়াত হালকা চোখে তেল মেলে তাকালো। ঘুমের রেশ এখনো কাটেনি। স্বামীরা শিকদার মেয়েকে শোয়া থেকে উঠে বসালো। রজনী দরজা খুলছে না রুয়াত। স্বামীরা শিকদারের বলা কথাটা কান অব্দি ভালো মতো পৌঁছাতেই রুয়াতের ঘুম বেশ কেটে যায়। ত্বরিত গতিতে মায়ের দিকে তাকায়, বড় বড় চোখ করে বলে, আপু দরজা খুলছে না। রুয়াত সহসা ছুটে রুম থেকে বেরিয়ে আসলো। রজনীর রুমের সামনে আসতে দেখে সাফায়াত, সাদমান আর কবির শিকদার মিলে রুমের দরজা ভাঙার চেষ্টা করছে। রুয়াতের দরজার পাশে দাঁড়িয়ে বোনকে ডেকে উঠছে, আপা, এই আপা, দরজা খুলছিস না কেন? আপা, দরজাটা খোল না। 20 মিনিটের মতো দস্তাদস্তি করে দরজাটা ভাঙতে সক্ষম হলো সাফায়াত, কবির শিকদার, সাদমান। দরজা খোলার সাথে সাথে সবাই হুড়মুড়িয়ে রুমে ঢুকতে সাফায়াতের শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল। সাদমানের যেন মনে হলো সে ভুল দেখছে। কবির শিকদার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রুয়াত দৌড়ে বোনের কাছে ছুটে গেল। ফ্লোরে রক্তের ছড়াছড়ি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাছের জিনিসপত্র। রজনীর হাত পা থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে। রুয়াত রক্তমাখা রজনীর হাতখানা ধরে চিৎকার করে বলে ওঠে, ও মা, 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 আমার আপা, মা, আমার আপা এমন হইল কেন? এ আপা, কথা বল না। ও বাবা, আপু কথা কয় না। মা, আপারে কথা কইতে কও আমার সাথে। কবির শিকদার সাফায়াতকে বলল তাড়াতাড়ি করে রজনীকে ধরতে, ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে। সাফায়াত সাদমানের শরীরটাকে ধাক্কা দিল। সাদমান পাথরের ন্যায় জমে আছে। বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা করছে। শ্বাসটা নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই রুমে অক্সিজেন নেই। সাফায়াত সাদমানকে নড়তে না দেখে ফের ধাক্কা দিয়ে বলে, হোয়াটস রং উইথ ইউ সাদমান? রজনীকে ধর, হসপিটাল নিতে হবে। স্বামীরা শিকদার ঠায় দাঁড়িয়ে আছে। তার যে রক্তে ফোবিয়া। কবির শিকদার স্ত্রীর কথা কিয়ৎক্ষণের জন্য বেমালুন ভুলে গিয়েছিল। স্ত্রীর যে রক্ততে ফোবিয়া সেটা মনে পড়তে তাড়াতাড়ি স্বামীরা শিকদারকে ঠেলে বাহিরে নিয়ে গেলেন। কাকুলির দিকে সে বললেন স্বামীরা শিকদারকে রুমে নিয়ে গিয়ে সামলাতে।
কাকুলি স্বামীরা শিকদারকে নিয়ে নিজের রুমে গেলেন। স্বামীরা শিকদারের চোখে এখনো ভাসছে তার বড় মেয়েটার রক্তাক্ত দেহ। এর আগে এমনটা হয়েছে, কিন্তু এত বাড়াবাড়ি পর্যায়ে যায়নি। বাংসুর অবধি ছিল সেটা, কিন্তু আজ একদম মারাত্মক পর্যায়ে চলে গেছে। স্বামীরা শিকদারের শরীর ক্রমাগত ঠান্ডা হয়ে চোখ বন্ধ হয়ে আসলো। কাকুলি স্বামীরা শিকদারকে চোখ বন্ধ করতে দেখে সহসা স্বামীরা শিকদারকে ধরে ফেলে। দুবাহু ধরে জাকাতে স্বামীরার শিকদার শরীরে সমস্ত বাস ছেড়ে দেয়। কাকুলি চিৎকার করে ভাইকে ডাকে। এদিকে কবির শিকদার বোনের ডাক শুনে বুঝতে পেরে যায় অঘটনটা ঘটেই গেছে। মেয়ের পেছন ছুটবে নাকি স্ত্রীর পেছন। সাফায়েতকে রজনীকে ধরে গাড়িতে নিয়ে যেতে বলে ছোট লাগালেন ভুয়ের কাছে। জ্ঞান হারিয়েছে স্বামীরা শিকদার। কবির শিকদার পার্সোনাল ডক্টরকে ফোন লাগালেন। এই মধ্যরাতে আসতে বললেন শিকদার বাড়িতে। ডক্টর আসতে রাজি হননি। কবির শিকদার তার সিচুয়েশনটা জানাতেই আসতে রাজি হলেন। বোনকে বলে গেলেন ডক্টর এসে পড়বে, সে যেন স্বামীরা শিকদারকে সামলায়। কবির শিকদার গাড়ির কাছে আসলেন। রুয়াদ গাড়িতে উঠে বসেছে। কবির শিকদারও উঠে বসলেন। সাফায়েত আর সাদমান রজনীকে রুয়াতের কোলের উপর শুইয়ে দেয়। রুয়াতের অবস্থাও বাজে। কান্নাকাটি করার ফলে চোখ মুখ ফুলে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। বারবার বোনের গালে হালতো করে থাপ্পড় দিয়ে দিয়ে বলছে বোনকে উঠতে। সাদমান একটু পর রক্তে মাখা রজনী দেহটার দিকে তাকাচ্ছে। ঘুমানোর আগেও তো তার মিস সিনিয়রের সাথে কথা হলো। কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। মেয়েটার রক্তাক্ত দেহটার দিকে তাকালেই নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। মেয়েটা এমন করলো কেন? কি এমন হয়েছিল যে নিজেকে এভাবে আঘাত করলো? গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে গঠনমূলক কমেন্টস করলে গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই পাবেন। আর গল্পটাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।